সরস্বতী পুজো শেষ, তাই কুলের সিজনও শেষ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের স্পেশাল এক কুলের আচারের রেসিপি, যা উনি উনার মায়ের কাছ থেকে শিখেছে। এটা কি করবো মা? আচার নরম হয়ে যাবে তখন ওগুলোকে জলে ধুয়ে গোটা ছাড়িয়ে সেগুলোকে গুড় দিয়ে চটকে রোদে দিতে হবে। আমি করেও দেখাবো বাবা। সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন ভিডিওতে। আজ আমি কোনো ব্লগ শেয়ার করব না, আজ শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল কুলের আচারের রেসিপি, যেটা খেলে আমি আশা করি বলতে পারি সবাইকে দারুণ লাগবে। প্রথমে দেখতেই পেলে কাঁচা কুলগুলো দিয়ে গেছিলো এক কাকু, যেটা আমাকে বললো রোদে দিয়ে আসতে। দুদিন রোদে রাখার পর যেগুলো বেশি পেকে গেছে ওগুলোকে আলাদা করে নিতে হবে। মানে কাঁচা ও পাকা মিক্স হলে চলবে না। এখানে আমি বেছে নিচ্ছি কোনটা খারাপ কোনটা পাখি খেয়েছে, সবই এখানে পরিষ্কার করে নিতে হবে। দেখো আমি এখানে আলাদা করে দিচ্ছি যেগুলো নেওয়া যাবে না। এইখানে দেখো আমার এতটা কুল পাকা বেরিয়েছে আর কিছুটা কুল কাঁচা বেরিয়েছে। কাঁচাগুলোকে আরও কয়েকদিন রোদে দিয়ে এইরকম করে নিতে হবে। আর যেগুলো দেখো নেওয়া যাবে না ওগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো খুবই খারাপ, মানে এগুলো পাখি খেয়েছে, ছাদে দিলে তো জানোই যে একটু নষ্ট হবেই। তারপরে কাঁচাগুলোকেও রোদে দিয়ে 2-3 দিন পর ওগুলো কিছু কিছু রং নিয়েছিল, তো সেগুলোকে একসাথে মিলিয়ে দেখো এতটুকুই কুল হয়েছে। এইবার কুলগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর এইভাবে দেখো বোটাটাকে ছাড়িয়ে কুলটাকে 2 আঙুলের মাঝখানে চাপ দিলেই ফেটে যাবে কুলটা। দেখো আমি করেও দেখাচ্ছি। এই প্রসেসিংটা করতে আমার যে কি ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছিল আর ফেটে যাচ্ছিল। এখানেও কিছু কিছু কুল নষ্ট হয়েছিল যেটা আমি ফেলে দিয়েছিলাম। দেখো কতগুলো কুলের মধ্যে কতটুকু কুল আচারের জন্য তৈরি হচ্ছে। এটা ঢেকে দিয়ে আমি আরও 1 দিন রোদে দিয়েছিল মা। তারপরে জায়গাটা খুব ছোট হয়ে গেছিল, তো বললো যে বড় পাত্র করলে ভালো হয়। তখন বড় পাত্র ঢেলে এখানে লবণ, হলুদ এবং গুড় দিয়ে ভালো করে মেখে নিতে হচ্ছিল, চটকে ভালো করে। এই মাখাটা দেখেই যেন খেতে ইচ্ছা করছিল আচারটা। জানো তো 50% আচার একমাত্র মাখার উপরেই নির্ভর করে। আর মাখা যত সুন্দরভাবে মাখবা তত বেশি সুন্দর টেস্ট হয় আচারে। হ্যাঁ, কিছু কিছু আচার আছে যেটা হয়তো ছুতে হয় না, বাট এই আচারটা যত বেশি ভালো করে মাখবা তত বেশি ভালো হয়। এখানে কুলগুলো খেয়ে দেখেছিল অতটাও টক ছিল না, তাই গুড়টাও অতটা লাগেনি। আর যেগুলো কুল খুবই টক হয় সেগুলো কুলে একটু গুড়টা বেশি লাগে। তো এখানে খুব সুন্দরভাবে মেখেছিল। মাখতে মাখতেই তো আমি 1-2টো খেয়ে নিয়েছিলাম, যেটা আর ভিডিও করিনি, তাহলে হয়তো মা বকা দিত। ভালোভাবে মেখে 3-4 দিন আরও রোদ দিতে হবে এইটা, যতক্ষণ না একটু এই জলটা কুলের টেনে না নেয়। এরপর 3 দিন পর মশলা তৈরি। প্রথমে জিরা ভেজেছিল, তারপরে ভেজেছিল মেথি, তারপরে ভেজেছিল 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো খোলায় মশলাটা ভেজে নিয়ে তারপরে চলে গেলাম গ্রাইন্ড করতে মশলাটা খুব ভালোভাবে মিহি করে গ্রাইন্ড করতে হবে, না হলে দানা দানা থাকলে খেতে অতটাও ভালো হবে না। মশলাগুলো ভালো করে মিক্সির বাটিটাতে নিয়ে চলে গেলাম গুঁড়ো করতে। গুঁড়োটা খুব সুন্দরভাবেই করেছিলাম, একটু টাইম নিয়ে করেছিলাম আর ঠান্ডা করে করেছিলাম, না তো ও মেশিনটাও গরম হয়ে যায়। এইবার এই গুঁড়ো মশলাটা দিয়ে আচারটা পরিপূর্ণভাবে তৈরি করে নিতে হবে। একটু টেস্টও করে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা বা মিষ্টিটা আরও লাগবে কিনা। কাঁচা সরষার তেল ও মশলাটা এখানে দিয়ে আবারও মাখা স্টার্ট করলো। এইবার সমস্ত কিছু টেস্ট করে দেখে নিতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা। তারপরে সুন্দরভাবে মেখে আরও 1 দিন রোদে দিয়ে রাখতে হবে, তাহলে আচারটা সারা বছরের জন্য স্টোর হয়ে থেকে যাবে। আর জানো তো এই আচারটা থাকলে বাড়িতে তরকারি বা কোনো কিছু শাকসবজি কম হলেও এই আচারটা দিয়ে শুধু খাওয়া যাবে। এগুলো কাচের বয়ামে এরকমভাবে পুরো বছরের জন্য স্টোর করে রাখা হয় আমাদের বাড়িতে। তো এই রকম আরও ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও।